একটা মেয়ের মা হওয়ার স্বপ্ন, মামা অনুভূতি, প্রথম সন্তানকে তার নিজের স্বামী যেখানে শেষ করতে উঠে পড়ে লেগেছে, সেখানে মিথি কি করে বিশ্বাস করবে ওর জ্ঞান হারানোর ওই সময়টুকু আদ্র কাজে লাগায়নি? ওই সময়টুকুতে যে তার সন্তানকে নিঃশেষ করবে না, এতটা ভদ্র মানুষ তো আদ্র নয়, মোটেই নয়। মিথি কাঁদে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায় মেয়েটা। ডক্টর ফাজরিন একাধারে শুধু বুঝিয়েই চলেছে যে কিচ্ছু হয়নি, তার সন্তান ঠিক আছে। ফাজরিন কিছুই করেনি মেয়েটার, কিছুই না, ওর সন্তান নিরাপদ আছে। এইটুকু মিথি বিশ্বাসই করতে চাইল না যেন। বারবার কান্নার দরুন হেঁচকি তুলছিল। ঠিক সেই সময়ে মিথির সামনে এসে বসলো তার ওই ফুপি, আদ্রর মা। মিথির দিকে অনেকটা রাগ রাগ চাহনি নিয়েই চাইল, গম্ভীর দীর গলায় শুধালো, অ্যাবর্শন করাতে এসেছিস মিথি? একটা বাচ্চা তুই সামলাতে পারবি না? নিজে মা হয়ে নিজেই এসেছিস অ্যাবর্শন করাতে? লজ্জা হচ্ছে না তোর? মিথি এতটা সময় পর কান্না থামালো, তবুও হেঁচকি থামছে না মেয়েটার। কান্না চেপে সে ফুপির দিকে চাইলো বিস্মিত নিয়ে। ফুপি কি করে জানলো বিষয়টা? কি করেই বা জেনেছে এখানে অ্যাবর্শন করাতে এসেছে? কে বলেছে? মিথির মাথায় এতগুলো প্রশ্ন ঘুরে ফিরে উঠতেই পুনরায় কেঁদে উঠল। ঠোঁট কামড়ে সে কান্না আটকানোর চেষ্টা চালাতেই আদ্রর মা আবারও বলল, আদ্র কোথায়? ওকে না বলে এসেছিস তুই? এতবার কল করছি, কল তুলছে না কেন? আর তুই তুই কি করে পারলি এসব ভাবনা চিন্তা করতে মিথি? কবে থেকে তুই এতটা চালাক হলি যে নিজে নিজে নিজের সন্তানকে শেষ করতে হসপিটালে চলে এলি? মূলত আদ্রর মা বাবা এক তো রাতে হসপিটালে এসেছিল আদ্রর দাদিকে নিয়ে। শ্বাসকষ্ট উঠে অবস্থায় গুরুতর ঠেকছিল বলেই আনা হয়েছিল, অথচ আসার পর এখানে কিভাবে যেন দেখে ফেললো মিথিকে। তখন মিথির জ্ঞান নেই। নার্সকে জিজ্ঞাসাবাদ করতে জানতে পারলেন অ্যাবর্শন করাতে এসেছে। শুধু মিথিকেই দেখেছিলেন উনি, আদ্রকে নয়, যার ফলস্বরূপ দোষটা একতরফা ভাবে মিথিকেই দিয়ে যাচ্ছেন। মিথির ছোট্ট শ্বাস ফেলে, দম আটকে আসে যেন। মিথি কি বলে দিবে যে উনার নিজের ছেলেই চায় না তার গর্ভে বাচ্চাটা বেড়ে উঠুক? মিথি কি বলে দিবে তার ছেলেটা কি পরিমাণ অমানুষ? মিথির তাকিয়ে থাকার মাঝেই আদ্রর মা আবারও বলল, কথা বলছিস না কেন মিথি? তোকে ছেলের বউ করে এনেছি আমি, মেয়ের মতো ভালোবেসেছি, কিন্তু তাই বলে তুই যাই করবি তাই মেনে নিব না আমি। বল কেন করেছিস এমনটা? মিথি ছোট্ট শ্বাস ফেলে। উত্তর দেওয়ার জন্য যেই মুখ খুলবে অমনি ফোন বাজলো। কে কল করলো বোঝা গেল না, তবে আদ্রর মা কল তুলেই রাগী স্বরে বলে উঠলেন, কোথায় তুমি? কতবার কল দিয়েছি আদ্র? মিথি কোথায়? কি করছো ওর সাথে? ও হসপিটালে কেন? আদ্র একদম ভদ্র ভালো, কিছুই জানে না এমন ভঙ্গি করে উত্তর করলো ও পাশ থেকে, কোন হসপিটালে? উনি হসপিটালের নাম বললেন, অতঃপর আবারও জিজ্ঞেস করলেন, এবার বলো কি করেছো? কি করব? কিছুই করিনি তো আম্মু। তাছাড়া ও কোথায় কিভাবে জানবো আমি? আম্মু বলো। তুমি ছাড়া কে জানবে? বাড়িতে তুমি ছাড়া তো কেউ থাকার কথা নয়। বলো কি করেছো ওর সাথে? ওর চোখে মুখের অবস্থা এমন কেন? আদ্র আবারও কিছু না জানার ভঙ্গিতে বলল, আমি তো জানি না, আমি মুহুর কাছে আম্মু। মুহুর কাছে? তুমি আবার মুহুর কাছে গিয়েছো আদ্র? সময় দিচ্ছি তোমায়, জাস্ট 10 মিনিট। 10 মিনিটের মধ্যে তুমি হসপিটালে এসে পৌঁছাবে। এইটুকু বলেই কল রাখলো আদ্রর মা। মিথির চোখে মুখে তাকিয়ে স্পষ্টই দেখলো আঘাতগুলো, বিচ্ছিরি দেখাচ্ছে আঘাতগুলো। ঠোঁটের কোনায় কপাল, এমনকি গালগুলো কালচে কালচে হয়ে আছে। শুধালো, মুখ চোখের এই হাল কেন তোর? কি হয়েছে বল? মিথি তাকালো। একদিকে যেমন সাহস হয় বলে ফেলতে, তেমনই অন্যদিকে ভয় হয় আদ্রর। বলবে? ফুপিকে বলে দিবে সব? এসব ভাবতে ভাবতেই মিথি হুট করেই উত্তর দিল, ফুপি, আমি আমি পড়ে গিয়েছিলাম ফুপি। মিথি এর আগেও আদ্রর মার খেয়েছে এবং জিজ্ঞেস করলে এমন ভাবে অজুহাত দিত। মিথি আজও অজুহাত দিল অজানা ভয়ে। বার কয়েক শ্বাস ফেলে আবারও বলল, আমি অ্যাবর্শন করাতে চাই না ফুপি, বিশ্বাস করো। এখানে আমি মোটেই অ্যাবর্শন করাতে আসিনি। আদ্রর মা শুনল। মিথির দিকটা চেয়ে এরপর আর কোনো প্রশ্ন করলেন না উনি।
তবে নার্সকে বললেন কাটা জায়গাগুলো পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দিতে। অতঃপর একটা সময় পর আদ্র এলো। আদ্র হসপিটালেই ছিল। নিজের আম্মুকে মিথির পাশে তখন দেখেই পালিয়েছিল এক প্রকার, যাতে মায়ের চোখে না পড়তে হয়। অতঃপর এতটা সময় ঘাপটি মেরেছিল হাসপাতালে। মা কল করে বলাতেই সে এসেছে। এখানে ভাবখানা এমন করে যে সে এসেই শুধালো, আম্মু তোমরা এখানে? তুমি সত্যিই জানো না কিছু আদ্র? না তো কিছু হয়েছে আম্মু? মিথি মা হতে চলেছে, তুমি জানতে না? ও এত রাতে হসপিটালে কেন আদ্র? তাও আবার অ্যাবর্শনের জন্য? তুমি কিছুই জানো না, যেখানে বাচ্চাটা তোমার আর মিথির? আদ্র মুহূর্তেই মুখে চোখে বিস্ময় ভাব আনলো। মায়ের দিকে চেয়ে মিথ্যে ঢং করে দ্রুত শুধালো, হোয়াট? কি বলছো তুমি আম্মু? আদ্রর মা ছেলের দিকে তাকালো, বলল, তুমি সত্যি জানো না আদ্র? আদ্র সোজাসুজি উত্তর করলো, না আম্মু, সত্যি জানি না। আদ্রর মা এবার মিথির দিকে তাকালো, বলল, মিথি, বাচ্চাটা আদ্ররও। তুই ওকে জানাসনি কেন একবারও? ওর জানার অধিকার ছিল তো, তাই না? মিথি এতটা সময় আদ্রর অভিনয় দেখছিল। কি দারুণ মিথ্যে বলে আদ্র, কি সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে মিথ্যা বলে। কথাগুলো একদম ওই মিথ্যা বলে মনে হয় না। তাচ্ছিল্য নিয়ে তাকাতেই আদ্রর মায়ের কথার বিপরীতে সঙ্গে সঙ্গেই উত্তর করলো, বাচ্চাটা আমার না আম্মু। মিথির সাথে আমার তেমন কোনো সম্পর্ক গড়েই ওঠেনি যে ও আমার বাচ্চার মা হবে। এটা অন্য কারোর বাচ্চা। তোমার আদরের পুত্রবধূ নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে সম্পর্কে ছিল আম্মু। এই জন্যই তো এই মাঝরাত্রিতে অ্যাবর্শন করাতে এসেছে ও। দুইজন নার্স একদম সম্মুখেই এবং ডক্টর ফাজরিনও ছিল পাশের রুমে। এতগুলো বাইরের মানুষ এবং নিজের মায়ের সামনে নির্দ্বিধায় আদ্রর নিজের সন্তানকে, নিজের অংশকে অস্বীকার করতে দুইবারও ভাবল না। মিথিকে চরিত্রহীন প্রমাণ করতেও দুইবার ভাবল না। মিথি নিজের ভাগ্যের প্রতি উপহাস করল। কতটা সৌভাগ্য হলেও এমন স্বামী পায় জীবনে, কতটা ভাগ্যবান হলে এতটা কাপুরুষ জুটে কপালে। মিথি চাইল, আদ্রর দিকে সরাসরি নজর ফেলে শুধালো, আদ্র, আমার চরিত্রকে পর্যন্ত ছাড় দিলেন না আপনার এই ষড়যন্ত্র থেকে? নিজের সন্তানকেই নিজে অস্বীকার করছেন? এতটাই অমানুষ আপনি আদ্র? আদ্র ক্ষিপ্ত চাহনিতে তাকায়, উত্তর করল, তোর চরিত্র যদি ভালোই হতো, যদি বাচ্চাটা আমারই হয়, তাহলে তুই এত রাতে লুকিয়ে লুকিয়ে হসপিটালে এলি কেন অ্যাবর্শন করাতে? বোকা পেয়েছিস আমায়? আদ্রর গলায় কতটা আত্মবিশ্বাস, আদ্র কতটা কনফিডেন্স নিয়ে মিথির প্রতি দোষ চাপাচ্ছে। অথচ মেইন কালপিটও নিজের সন্তানকে নিজেই শেষ করতে হসপিটালে নিয়ে এসেছিল। আদ্র আসলেই মানুষ তো? মনুষ্যত্ব আছে এই পুরুষটার? আদ্র কি জানে একজন নারীর জন্য তার চরিত্র কতটা মূল্যবান? আদ্র জানে নারীর তার চরিত্রের পবিত্রতা কতটা সাবধানতার সহিত রক্ষা করে চলে? জানে না। আদ্র, তুমি সত্যি মিথির সন্তানের বাবা নও? মিথির গর্ভে অন্য কারোর সন্তান বলছো? আদ্র মায়ের ধমকে বলা কথাগুলো আদ্র শান্ত ভঙ্গিতেই শুনল। অতঃপর গড়গড় করে আবারও নাটক করে মিথ্যে বলল, বললাম তো আম্মু, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক হয়েই ওঠেনি। তুমি তো জানো এই বিয়েটা আমি মানিনি। জানতে না? আমি তো মহুকে ভালোবাসি আম্মু। তাহলে ও কি করে আমার সন্তানের মা হবে? আমি সত্যিই বলছি আম্মু, ওর গর্ভে আমার বাচ্চা নয়। মিথি শুধু আদ্র নামক কাপুরুষটার এত আত্মবিশ্বাসের সহিত মিথ্যেগুলো দেখছিল। কি নির্দ্বিধায় বলে চলেছে এক একটা কথা। আদ্রর মা বোধহয় ছেলের উত্তরে সন্তুষ্ট হলেন না। এবার সোজা মিথির দিকে চাইলেন, শুধালেন, ও সত্যি বলছে মিথি, বাচ্চাটা আদ্রর নয়? মিথি উত্তর শুনে আদ্রর দিকে একবার চেয়ে আদ্রর মায়ের দিকে তাকালো। যে বাবা ইতিমধ্যেই তার সন্তানকে অস্বীকার করেছেন, যে স্বামী ইতিমধ্যেই স্ত্রীকে চরিত্রহীনা প্রমাণ করেছেন, তাকে সন্তানের দাবিদার করাটা কি ভুল নয়? মিথি কি করে এই কাপুরুষকে সন্তানের বাবা বলবে? তাই শান্ত স্থির অথচ দীর চাহনিতে তাকিয়েও উত্তর করল, বাচ্চাটা শুধুই আমার ফুপি, শুধুই আমার, আর কারোর নয়। আদ্রর মা বোধহয় বুঝল না। মিথির থেকেও এমন উত্তর পেয়ে উনি ধমকে বললেন, মিথি, খেয়ালই করবি না, বল বাচ্চাটা আদ্রর নয়। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি এঁকে মিথি বলল, যে ইতিমধ্যেই নিজের সন্তানকে অস্বীকার করেছে, তাকে আমি কি করে আমার সন্তানের অংশীদার করি?
একটা কাপুরুষকে অন্তত আমি কোনোদিন আমার সন্তানের অংশীদার হতে দিব না ফুপি। কাপুরুষ শব্দটা গিয়ে লাগলো আদ্রর গায়ে, জ্বলে উঠলো ওর আগে। মিথি ওকে কাপুরুষ বলেছে? আজই বলেছে, বহুবার ইঙ্গিত দিয়ে বহু কিছু বলেছে। মিথির কি সাহস বেড়েছে আজ মা হবে জানার পর থেকে, নাকি অন্য কিছু? আদ্র রেগে বলল, কাকে বললি কাপুরুষ? কাকে বললি? আমি কাপুরুষ? আদ্রর মা ছেলের আচরণে বিরক্ত হলো যেন, বলল, আদ্র চুপ করো তুমি, বাকি কথা বাসায় বলবে, বুঝেছ? বাসায় চলো দুজনে, তোমার আব্বু আর দাদি ইতিমধ্যে চলে গেছে বাসায়। আদ্র চুপ করে এবারে মায়ের ধমক শুনে। এখানে তো রাগ দেখাতে পারে না, তবুও রাগে নিষ্পিস করছিল ওর হাত পা, তা বোঝাই যাচ্ছে। তাই তো রাগে হাঁসফাঁস করে বেরিয়ে গেল। আদ্রর মা পিছু পিছু পাঠালো মিথিও। অতঃপর উপস্থিত ডক্টরকে সবটা জিজ্ঞেস করলো যে মিথি কখন এসেছে, কেন এসেছে, কার সাথে এসেছে, একা এসেছে কিনা। ডক্টর ফাজরিন যদিও আদ্রর ফ্রেন্ড, তবুও নিজের ভেতরে নারীত্ব, মাতৃত্ব এবং আদ্র উগ্র স্বভাব সম্বন্ধে জানে বলেই সবটা বলল। আদ্রর মা সবটাই শুনল, সবটাই জানলো। অতঃপর কিছুটা সময় থমকে দাঁড়িয়ে থাকলেন, শুধু নিজের ছেলের মানসিকতার কথা ভেবে। মিথির শরীরটা দুর্বল, ক্লান্ত, তাই তো ধীরে ধীরে পা চালিয়ে পা বাড়াচ্ছিল। যখন হসপিটালের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসবে ঠিক তখনই তার কানে এলো অনাকাঙ্ক্ষিত একটা স্বর, একটা পুরুষালী গলা। মিথি পুনরায় কান খাড়া করে পেছন থেকে আবারও কেউ ক্লান্ত গলায় বলল, ফুল। মিথি দ্রুতই পিছু ঘুরল এবারে। শরীর দুর্বল থাকায় দরুন হাত পা কাঁপছিল কেমন, দৃষ্টি নড়বড়ে লাগছিল। তবুও তার থেকেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মুহিব ভাইকে সে স্পষ্টই দেখতে পেল। কতগুলো মাস পর ও মুহিব ভাইকে দেখতে পেয়েছে, অথচ এবারে আগের মতো কোনো আনন্দই লাগলো না, হৃদয়ের ভেতর ধুকপুক করলো না এবারে এই মানুষটাকে দেখে। হয়তো ওই বয়সটা আবেগে পরিপূর্ণ ছিল বলেই হৃদয়ে কম্পন উঠত এই মানুষটাকে দেখে। 2 মাসের ব্যবধানে সে কম্পন, ধুকপুক করা সবই নিভে এলো এক নীরব বোঝাপড়ায়। মিথি কেন জানি না আজ মহিবেকে বুঝতেই পারছে। স্পষ্টই অনুভব করলো মহিবের চোখের অস্তিত্বতা, অসহায়তা, অস্থিরতা। মিথি তাকিয়ে পর মুহূর্তেই নিজের মনকে সংযত করল। যাই হোক, সে এখন অন্য একজনের বউ, একজনের সংসার করছে। মিথি নজর সরিয়ে নিল দ্রুতই। ততক্ষণে এগিয়ে আসতে নিল মুহিব। অতঃপর এগিয়ে এসেই তার ফুলকে পরখ করল। ঠোঁটের কোণে কাটা আঘাত, কপালে ব্যান্ডেজ, এমনকি গালে হাতের আঙ্গুলের ছাপ, চোখের নিচে কালি পড়েছে, চেহারাটাও ফ্যাকাশে। ইস, তার ফুলটা দুমড়ে মুচড়ে গেছে। কে করলো এই হাল? তার ফুল কি ভালো নেই? মুহিবের হৃদয়ের ভেতর কেমন যেন করে, এক নীরব শূন্যতা হাহাকার করে ওঠে। মিথি মুখটা বেশিক্ষণ না দেখেই, কোনো কথা না বলেই দ্রুত পা চালিয়ে পালিয়ে এলো যেন ওখান থেকে। মুহিব বন্ধুর সাথে সিগারেটে আগুন ধরিয়ে আকাশের দিকে ছুড়ে দিচ্ছিল সেই ধোঁয়া। অতঃপর অনেকটা সময় পর নিজের বন্ধু তাসিনকে সিগারেটের ধোঁয়ায় মগ্ন থেকেই বলতে লাগলো, আমার ফুলটা ভালো নেই তাসিন, একটুও ভালো নেই আমার ফুলটা। কতটা প্রাণবন্ত, চঞ্চল, অনুভূতি প্রবণ আর বোকা ছিল আমার ফুলটা, জানিস তাসিন? অথচ আজ আবার ফুল পুরোপুরি ভিন্ন দেখলাম। ওর চোখে আমার জন্য মায়া নেই, অনুভূতি নেই, লজ্জা নেই, কোনো কিছুই নেই তাসিন। যা আছে তা সম্ভবত অস্বস্তি। আমার ফুলটা ভালো নেই তাসিন। আমার ফুলটাকে দুমড়ে মুচড়ে কেমন অনুভূতিহীন ফুলে পরিণত করেছে ওরা। তাসিন তাকালো বন্ধুর দিকে। মিথির দেওয়া শেষ চিঠির পর থেকেই মুহিবের হুট করেই পরিবর্তন এসেছে। হুট করেই ও সিগারেটে মগ্ন হলো। অথচ এই মিথি একটা সময় পাগলের মতো ভালোবাসি বলার পরও মুহিব সবসময় ওকে বোঝাতো ওটা ভালোবাসা নয়, আবেগ, শুধু আবেগ। অতঃপর নিজেই নিজের অজান্তে ওই ছোট্ট ফুলের মায়ায় এমনভাবে পড়লো যে আজ হারানোর পর প্রতিটা রাত তার নির্ঘুম কাটে, বুক ব্যথা হয় অজানা বিষাদে। নিকোটিনের ধোঁয়ায় রোজ কত শত দুঃখ ওড়ায় ও মিথির নামে। মিথি, আদ্র আর ওর মা বাসায় ফিরল অনেকটা সময় পর। অতঃপর বাসায় ফিরেই আদ্রর মা যখন ওদের রুমে যেতে বলল এবং এই বিষয়ে সকালেই কথা বলবে বলল, তখন আদ্র বেঁকে গেল। এমন একটা ভাব দেখালো যেন মিথির আশেপাশে থাকাও পাপ।
বলল, ও চরিত্রহীন জেনেও আমি ওর সঙ্গে সংসার করবো আম্মু? ও প্রেগনেন্সির কারণ অন্য পুরুষ, অন্য কারোর বাচ্চা গর্ভে ধারণ করেছে জেনেও আমি ওর সাথে সংসার করব? কখনোই না আম্মু। আদ্র কথাগুলো বলেই রাগ পুষল, যেন সত্যি সত্যি মিথির গর্ভে অন্য পুরুষের সন্তান। মিথি তাচ্ছিল্য নিয়েই হাসল, ঠোঁটে বিদ্রুপ ভঙ্গিতে হাসি টেনে বলল, কিছু খারাপ কখনো কখনো ভালো হয় আদ্র। এই যেমন চরিত্রহীনের অপবাদটা দিলেন, এটা আমার জন্য কতটা আশীর্বাদ স্বরূপ আপনি জানেনও না। এই যে এই চরিত্রহীন তকমা নিয়ে হলেও আমি আপনার থেকে মুক্তি পাবো, আপনার মতো কাপুরুষের থেকে রেহাই পাবো, এটা ভেবেই আমার আনন্দ হচ্ছে। আমি এবং আমার সন্তান তো অন্তত আপনার মতো পিশাচ থেকে রেহাই পাবো এর মাধ্যমে। একজন মা হয়ে সন্তানকে বাঁচাতে হলাম না হয় চরিত্রহীন। আদ্র দ্বিগুণ রাগ দেখালো, বলল, তোর এসব নাটকীয় ডায়লগ তোর কাছেই রাখ মিথি। চরিত্রহীন ছলনাময়ী, আমার রুমে এক পাও বাড়াবি না। আদ্রর মা ছেলের নাটকীয়তা দেখে ইচ্ছে হলো চর বসাতে, তবু বহু কষ্টে নিজেকে সংযত রেখে ধমকে শুধালো, আদ্র, হচ্ছে কি? এত রাতে এইসব ঝামেলা করছো কেন? ঘরে যাও, ওকেও যেতে দাও, সকালে উঠে কথা বলছি আমরা এই নিয়ে। কেন করছি মানে? তুমি জানো না ও কি করেছে? কার সন্তান গর্ভে ধারণ করে রাত বিরাতে অ্যাবর্ষণ করাতে অবধি চলে গেল, আর তুমি বলছো কিছুই করবো না আম্মু? আদ্রর মা ছেলের দিকে চেয়ে বলল, আমি অনেক কিছুই জানি আদ্র, ওকে ঘরে যেতে দাও। এখন আমার চিৎকার চেঁচামেচি করতে ভালো লাগছে না। কি হলো, কানে শোনোনি তুমি? আদ্র এবারে কিছুই বলল না, রেগে হনহনিয়ে চলে গেল। মিথি তা দেখল, কিন্তু ওর পিছু পিছু ঘরে গেল না, উল্টো আদ্রর মাকে বলল, আমি দুঃখিত, কিন্তু আমি ওনার ঘরে সত্যি পা রাখতে চাই না ফুপি। ওনার কথা মতো নয়, আমার নিজের ইচ্ছাতেই পা রাখতে চাই না ফুপি। আমি আজ রাতটা অন্য কোনো ঘরে থাকি ফুপি। কেন? মিথির ইচ্ছে হলো উত্তর করতে যে একটা কাপুরুষ অত্যাচারী পুরুষের সাথে আমি আর এক মুহূর্ত এক ঘরে থাকতে চাই না ফুপি। আমার ঘৃণা হয়, এই লোকটাকে ঘৃণা হয়। অথচ বলল না, উত্তর করলো, আমার বোধ হয় দমবন্ধ ঠেকবে ওনার সাথে এক ঘরে। আজকের পর আরো দমবন্ধ লাগবে ফুপি। শত হোক, আমি তো চরিত্রহীন ফুপি, ওনার মতো চরিত্রবান পুরুষের সাথে এক ঘরে থাকি কি করে? আদ্রর মা বোধ হয় বুঝলো কারণটা, অনেকটা সময় চুপ থেকে অতপর আবারও বলল, মিথি, আজ রাতটা থাক, কিছুক্ষণ পর এমনি সকাল হয়ে যাবে, সকালে আমরা খোলাখুলি কথা বলবো এই বিষয়ে। এইটুকু বলেই ছোট্ট শ্বাস টানলেন, আবার বললেন, আমি জানি তোর কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। তোর যদি বেশি দমবন্ধ লাগে তাহলে আমি সত্যি তোকে আলাদা রুমে থাকার ব্যবস্থা করে দিব কাল থেকে মিথি। তুই জিনিসপত্র গুছিয়ে নে না হয় আজ। মিথি আর কথা বাড়ালো না এবারে। যেখানে এই পিশাচটার সাথে দুটো মাস সে একসাথে এক ঘরে থেকেছে, সেখানে আর কয়েকটা ঘন্টা থাকা তো কঠিন না। নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিবেও, এইটুকু চিন্তা করেই ঘরে ঢুকলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিজের পোশাকগুলোতে যখন হাত দিবে তখন এই আদ্র বিদ্রুপ স্বরে বলল, মিথি, গল্পের ভিলেন হয়ে গেলি কিভাবে দেখলি? আম্মুর চোখেও তো খারাপ হয়ে গেলি, অথচ আমার কথা মতো সুন্দরভাবে আবর্ষণ করিয়ে ফেললে তো এত কিছু হতোই না। না তো তোর ওপর এমন একটা বদনাম রটত। মিথি এবারেও তাচ্ছিল্য নিয়ে হাসে, উত্তর করে, ওই যে বললাম, কিছু বদনাম ভালোর জন্যই রটে আদ্র। একটা বদনাম আর আমার জীবনকে কতটা কি করবে, কিন্তু নিজের সন্তানের জীবন শেষ করে আজীবন নিজেকে আপনার মতো অমানুষ হিসেবে পরিচয় দিতে পারতাম না আমি। আদ্র রাগে দাঁতে দাঁত চেপে বলে, আমি অমানুষ? মানুষ নাকি? খুব মুখে কথা ফুটেছে না, খুব বেশি কথা বলছিস। এটুকু বলতেই আদ্রর ফোন বাজল। আদ্রর ফোন স্ক্রিনে তাকিয়ে একটুও দেরি করলো না কল তুলতে। মুহূর্তেই কল তুলে কানে নিয়ে বলল, মুহু, ঘুমাওনি এখনো? কতদিন বলেছি রাত জাগবে না? ওপাশ থেকে কে কি বলল তা বুঝতে পারল না মিথি, তবে স্পষ্টই আদ্রর চোখে মুখে অস্থিরতা ফুটে উঠল তৎক্ষণাৎ। ও পাগলের মতো অস্থির হয়ে শুধাতে লাগলো, মুহু, এই মুহু, কাঁদছো কেন? কি হয়েছে বলো? এই মুহু, কাঁদছো কেন বলো? ভয় পেয়েছো?
আদ্র আবারও বলল, মোহ কুল কুল মোহ। আদ্র আছে, তোমার সাথে আছে মোহ। ঘরে লাইট অন করো, উঠো মোহ, ভয় নেই, কোনো ভয় নেই মোহ। আবারও আদর নিয়ে মিষ্টি গলায় বলল, পাখি খাও, রিল্যাক্স হও পাখি, কোনো ভয় নেই। মিথি দেখছিল আদ্রর শান্ত শীতল রূপটা। আদ্রর যে এমন সুন্দর একটা রূপও থাকতে পারে তা মিথির ধারণার বাইরে ছিল, সত্যি অকল্পনীয়। মিথি তাকিয়ে থাকার মাঝেই দেখলো আদ্র এবার ঠোঁট এলিয়ে হাসলো। হেসেই সে বলল, মোহ পাখি ভয় খুব পেয়েছ? আবার বলল, আদ্র আসছে পাখি, একটু অপেক্ষা করো। এটুকু বলেই ও বের হতে নিল ফোনটা রেখে। দুর্ভাগ্যবশত সামনে মিথি পড়ল। আদ্র পাশ কাটিয়ে না গিয়ে শুধালো, সর সামনে থেকে মিথি। মিথি তাচ্ছিল্য নিয়ে হেসে সরে গেল। আদ্র সে হাসিটা সহ্য করতে পারল না যেন। মিথির হাতটা চেপে ধরে জিজ্ঞেস করলো, ওভাবে হাসলি কেন? সমস্যা কি মিথি? মিথির স্পষ্টই সোজাসুজি দৃষ্টি ফেলে শুধালো, হাত ছাড়ুন আদ্র, ব্যথা লাগছে। আগে বল হাসলি কেন? আপনার ভিন্ন ভিন্ন রূপ দেখে হাসি এলো, তাই হেসেছি। কি ভিন্ন রূপ? মোহর সাথে কথা বলছিলাম, তার সহ্য হয়নি না? মিথি আদ্রের দিকে তাকালো। অন্য একজন নারীর প্রতি তার স্বামীর প্রেম, ভালোবাসা এবং যত্ন দেখে যেমন সে মুগ্ধ হয়, তেমনই তার ছেলের হাসি আসে মুখে। ঠোঁট এলিয়ে শুধালো, আদ্র, মানুষ বলে না নারী ছলনাময়ী? আমার মনে হয় পুরুষরা তার থেকেও ভালো ছলনা জানে। তা নয়তো দেখুন না, একই আদ্র চৌধুরী তার গার্লফ্রেন্ডের জন্য কতটা কেয়ারিং পারসন, কতটা প্রেমিক পুরুষ, অথচ 3 কবুল বলে বউ করা মেয়েটার প্রতি আপনার কি ভীষণ অনীহা। এতটাই অনীহা যে সে আপনার সন্তান ধারণ করেছে জানার পরেও আপনি তাকে মেরেছেন, গলা চেপে ধরেছেন, এমনকি আপনার ওই বাচ্চার দুনিয়াতে আসা থামিয়ে দিতে আপনি তাকে জোর জবরদস্তি করে মারধর করে হসপিটালে নিয়ে এলেন অ্যাবর্শন করাতে। বিস্ময়কর নয় আপনার রূপ? আদ্র ফোঁস করে শ্বাস ফেল, মুহূর্তেই জানালো, আমার রূপ বিস্ময়কর? আর তুই খুব ভালো? হসপিটালে তোকে যে ছেলেটা ফুল বলে ডেকেছে সে কে? তোকে ফুল বলে ডাকলো কেন ছেলেটা? যে পুরুষ ঘরে বউ থাকা সত্ত্বেও এই মাঝরাতে অন্য এক মেয়ের কাছে ছুটে যেতে দ্বিধাবোধ করে না, সে জিজ্ঞেস করছে মিথিকা হসপিটালে কোন পুরুষ ফুল বলে ডেকেছে। একেই বোধহয় বলে পুরুষালী ইগো হার্ট হওয়া, পুরুষদের আধিপত্য দেখানো। মিথির তাচ্ছিল্য ভরা হাসি পেল কেন জানি না। আদ্রর রাগ রাগ মুখটার দিকে তাকিয়েও উত্তর দিল, সে যেই হোক আদ্র, অন্তত আপনার মতো পরকীয়ায় জড়াইনি আমি, এইটুকু বোধজ্ঞান আছে আমার। আদ্র চোয়াল শক্ত করে তাকালো, হাতটা আরো জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ মিথি, আমি পরকীয়ায় জড়াইনি। আমি মোহকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি। মাঝখানে তুই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছিস মিথি? মিথি তাচ্ছিল্য নিয়ে শুধালো এবারে, ওই যে ভাগ্য, বিধাতা আমার ভাগ্য এমনভাবে লিখেছে যে কোনো ভালো পুরুষের জীবনে উড়ে গিয়ে জুড়ে বসতে পারিনি, আপনার মতো একটা অমানুষের জীবনেই বসতে হলো। আদ্র হাতটা আরো শক্তভাবে চেপে ধরে টেনে আনে, চোখ জোড়া লাল রক্তিম করে বলে, বারবার অমানুষ বলে কি বুঝাতে চাইছিস তুই মিথি? এত সাহস কোথায় থেকে আসছে তোর? আমায় অমানুষ বলছিস? আমায়? যখন থেকে মিথি দেখলো তার সহানুভূতিতে আদ্র আঘাত হানছে, চরিত্রকে নোংরা করতে একটা সেকেন্ডও সময় নেয়নি, তখন থেকে মিথির মধ্যে এই পুরুষটার প্রতি কেবল ক্ষোভই কাজ করছে। এবং এই পুরুষটাকে কেবল এই কথাগুলো বলার সাহসই নয়, বরং এই পুরুষটাকে ইচ্ছে করছে কষিয়ে থাপ্পড়ও মারতে। আর আদ্র বলছে সাহস কোথায় থেকে আসছে? মিথি অবশ্য চর মারল না, শুধালো, হাসালেন। অমানুষকে অমানুষ বলবো না তো মানুষ বলবো আদ্র? আপনি শিওর আপনার মধ্যে মনুষ্যত্ব আছে? আদ্রর চোখগুলো প্রচন্ড লাল হয় একেবারে রাগে, চোখ রাঙিয়ে ধমকে বলে, মিথি। মিথিও দ্বিগুণ আওয়াজ তুলে জেদ নিয়ে বলল, হাতটা ছাড়ুন আদ্র, ছাড়তে বলেছি হাতটা। আদ্র তর্জনী আঙ্গুল উচালো, বলতে লাগলো, এই উঁচু গলায় কার সাথে কথা বলছিস তুই? আমার বাড়িতে থেকে, আমার রুমে থেকে তুই আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছিস? সোজা বের করে দিব বাড়ি থেকে মিথি। আমারও ইচ্ছে নেই আপনার মতো কাপুরুষের সাথে বসবাস করার, বরং ঘৃণা হয় আপনাকে দেখে, আমার ঘৃণা। আদ্র ফুসতে ফুসতে বলল, আম্মুর আশকারায় এসব করছিস না? সকাল হোক খালি, দেখবি তোকে আম্মু নিজেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে।
তখন এসব বড় বড় কথা কোথায় যায় তোর আমিও দেখব। এটুকু বলেই রাগে ফোঁসফাঁস করে ধপাধপ পা ফেলে আদ্র বেরিয়ে গেল। মিথি সেদিকে তাকিয়ে কেবল তাচ্ছিল্য নিয়ে হাসলো। মিথির সাথে রেগে আগুন হয়ে হনহন করে বেরিয়ে আসা আদ্র মুহুর বাসায় এসেই পানি হয়ে গেল। আদ্রর কাছে আগে থেকেই মুহুর ফ্ল্যাটের চাবি ছিল। মুহু একাই থাকে এখানে। আদ্র ফ্ল্যাটে পৌঁছেই বিছানার এক কোণে বসে থাকা মুহুকে চোখে খিচে বসে থাকতে দেখে শান্ত হয়ে তাকালো। কি স্নিগ্ধ মুখটা, কি শীতল শীতল লাগে আদ্রর এই মুখটা তাকালে। আদ্র এগোলো, মুহুর গোল মুখটা দুই হাতের তালুতে আগলে ধরে বলল, মুহু, মুহু পাখি, ওপেন ইউর আইস মুহু পাখি। এই মুহু পিট করে তাকালো। পাখির ছানার মতো করে তাকিয়ে বলল, এসেছো তুমি? না এসে উপায়? ভয়ে কুকড়ে মরতে দিতাম আমার মুহু পাখিকে। পরপরই আবার মুহুর মুখটা পরক করে জিজ্ঞেস করলো, খেয়েছিলে রাতে? মুখ চোখ শুকনো কেন পাখি? বুয়া আসেনি কাল রাতে? রান্না হয়নি তাই। সে কি খাওনি? না। গুড গার্ল। আদ্র কথাটা বলে উঠতে নিতেই পেছন থেকে জড়িয়ে নিল মুহু। চোখ বুঝে বলে উঠল, আদ্র তুমি এত শান্তি শান্তি কেন আদ্র? আমার যেন তোমাকে দেখলেই সুখ সুখ লাগে আদ্র। বিশ্বাস করো, এতটা সুখ আমি কখনো কারোর মধ্যে পাইনি। আদ্র ঠোঁট এলিয়ে হাসলো খালি। উত্তর দিল, বিকজ ইউ লাভ মি পাখি। নো, ইউ লাভ মি আদ্র। কে বললো? বোকা আমি, তোমাকে রন্ধ্রে রন্ধ্রে চিনি আমি আদ্র চৌধুরী। আদ্র উঠল, বলল, তাই নাকি? এত চেনো তো ভালো না। প্রেমে ট্রেমে পড়ে যাবে পাখি, পরে নিজেকেই সামলাতে পারবে না। চাইছি কই সামলাতে। আদ্র আবারও হাসে। এই মুহু তার কাছে আস্ত এক প্রেম, আস্ত এক দুর্বলতা। কতটা আদুরে মুহুটা তার। আদ্র হেসেই বলল, খাবে নাকি না খেয়েই সকাল অবধি কাটাবে? তোমার রান্না খুব বেশি মজা না আদ্র, তবুই অদক্ষ হাতের রান্নাই তো মাঝে মধ্যে খাও। এইটুকু বলেই সে কিচেনে গেল। ফ্রিজ থেকে সবজি নিয়ে অদক্ষ হাতে কাটতে লাগলো। আদ্র মুহুর জন্য বহুবার রান্না করেছে এই নিয়ে। খাবার খুব একটা সুস্বাদু হয় না, তবে খাওয়া যায়। আদ্র কিছুটা সময় নিয়েই রান্না করলো। ততটা সময় মুহু ওর পিছু পিছু ঘুরঘুর করছে কেবল। অতপর রান্না শেষ হওয়ায় প্লেটে খাবার তুলে নিজ হাতে খাইয়েও দিল তার মুহুকে, যেন আদুরে কোনো বাচ্চা। অথচ এই আদ্রই মিথির কাছে অন্য রূপে ধরা দেয়। এই আদ্রই মিথির কাছে পিশাচের মতো আচরণ করে, পাশবিক অত্যাচার করে এবং মনুষ্যত্বহীন পশুর মতো মিথির সন্তানকেও পর্যন্ত শেষ করতে চেয়েছে এই আদ্র। এই আদ্রই একই পুরুষেরই দুটো ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন নারীর জন্য। সকাল প্রায় 8টা। আদ্র আর মিথির বিষয়ে কথা হওয়ার ছিল আদ্রর বাবা মা সহ, অথচ আদ্র বাসায় নেই। আদ্রর মা পুরো বাসা খুঁজেও যখন ছেলেকে পেল না, তখন না পেয়ে কল দিল আদ্রকে। কল তুলতেই জিজ্ঞেস করলো, কোথায় তুমি? আদ্র একদম ভদ্র বাচ্চার মতোই বলে, একটু বাইরে এসেছিলাম আম্মু। কেন? মিথ্যে বলবে না আদ্র, আবারও ওই মুহুর কাছে গিয়েছো তুমি আদ্র? লজ্জা করে না তোমার? কতবার বলেছি ওই মেয়ের আশেপাশে ঘেঁষবে না তুমি, কতবার বলেছি। আদ্র শুনল, অতপর মনে মনে ধরে নিল যে মুহুর কাছে আসার কথাটা মিথি বোধহয় বলেছে। জিজ্ঞেসও করলো, কে বলেছে মুহুর কাছে এসেছি? মিথ্যে বলেছে। ওর কথা এখনো বিশ্বাস করো তুমি? আমি তোমার আম্মু আদ্র, তুমি কোথায় গিয়েছো এটা বুঝতে আমার মিথির সাহায্য লাগবে না। বাসায় এসো, 10 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি আসবে। এটুকু বলেই ওর আম্মু কল রাখলো। আদ্র রাগে কপাল কুঁচকায়। মাঝে মাঝে তার আম্মুর প্রতি ভীষণ রাগ হয়, ক্ষোভ জন্মায়। আম্মু কেন বারবার তার সাথে এমন করে, কেন? আদ্র বাসায় এলো। এসেই নিজের রুমে গিয়ে সর্বপ্রথম মিথিকে দেখতে পেল জিনিসপত্র নিয়ে যেতে। জিনিসপত্র বলতে মিথির কাপড় চোপড় আর কয়েকটা বই। এইচএসসি দেওয়ার পর অ্যাডমিশন এক্সামের জন্য যে বইগুলো কিনেছিল। মিথি অল্প কয়েকটা জিনিসপত্র যখন ঘর থেকে বের করে রাখছিল, ঠিক তখনই আদ্র এলো। ভ্রু উঁচিয়ে সর্বপ্রথম বলল, তুই বলেছিস না মিথি? তুই বলেছিস আম্মুকে যে আমি মুহুর কাছে গিয়েছি? মিথি তাকালো, খুব বিস্ময় নিয়ে আদ্রর দিকে তাকিয়ে পর মুহূর্তেই মুখ চোখ শক্ত করে উত্তর দিল, আমি চাইলে তো আপনি নেশা করেন এটাও বলতে পারতাম। নেশা করে আমার উপর কতটা পাশবিক নির্যাতন চালাতেন তা বলতে পারতাম। এমনকি আপনি কাল কি কি করেছেন এসবও বলতে পারতাম। এসব যখন বলিনি তখন মুহুর বিষয়টা বলে আমার কি লাভ?
হয়ে যাবে। আদ্র মানল না, বিছানায় বসে ধমকে বলল কেবল, চুপ, একদম চুপ, তুই বলেছিস, জানি আমি। আদ্রর মা বাবার বড্ড আদরের ছেলে আদ্র, ছোট থেকেই আদ্রকে আদরে আদরে মানুষ করেছে। আদ্রর মা অবশ্য ভালোবেসে বিয়ে করেছিল। বাবার পরিবার নিম্ন মধ্যবিত্ত পরিবারের হলেও স্বামীর পরিবার ছিল উচ্চবিত্ত। আদ্রর মায়ের সাথে এই কারণেই অনেকগুলো বছর হলেও মিথির বাবার সম্পর্ক ছিল। পরে যখন সম্পর্ক ঠিকঠাক হলো, নিজের নিম্ন মধ্যবিত্ত ভাইয়ের মেয়েটার প্রতি আদ্রর মায়ের এতটা স্নেহ হলো, এতটা আদর জন্মালো যে ছেলের সাথে নিজের ভাইয়ের মেয়েটার বিয়ে দেবেন বলেই স্থির করলেন। এর মধ্যে মিথির মা মারা গেল, মিথির বাবাও কয়েক বছর পর মারা গেল। অতঃপর ভাইয়ের সংসারে মিথির যখন তীব্র অবহেলা, তখন ওই আদ্রর মা প্রস্তাবটা রাখলেন। অথচ এখন মনে হচ্ছে নিজের ছেলের জন্য এই মেয়েটার হাত চেয়ে উনি ভুল করেছেন, মেয়েটার জীবন নষ্ট করেছেন বোধহয়। তবুও উনি স্বপ্ন দেখেন তার ছেলে ঠিক হয়ে যাবে, মিথিকে ভালোবাসবে, একটা সুন্দর সংসার করে তার ওই চোখের সামনে তার আদরের 2 ছেলে মেয়ে থাকবে। আদ্রর মা মনে মনে এটুকুই তো কেবল চেয়েছিল, অথচ হচ্ছে কি? তাই তো সবটা ঠিক করার জন্য আদ্রর বাবা এবং দাদিকেও সবটা জানানো হলো। আদ্রর গতকাল রাতের সবটুকু কর্মকাণ্ড জানানো হলো। অতঃপর আদ্র সে দায় অস্বীকার করতে সেখানেই বলল যে বাচ্চাটা তার নয়, বাচ্চাটা অন্য কারো। আদ্রর দাদি যদিও বা আদ্রর এসব মিথ্যে কথা বিশ্বাস করে নিল, কিন্তু আদ্রর বাবা বিশ্বাস করল না। গমগমের স্বরে কেবল বলে গেল, আদ্র, সময় দিচ্ছি তোমায়, শুধরে যাও, বারবার বলছি শুধরে যাও আদ্র, মিথিকে মেনে নাও, সংসার গুছাও, তোমার জন্যই ভালো, নয়তো একটা টাকাও খরচ দিব না আমি, তোমার মনে রেখো। আদ্র শুধু ফোঁসফাঁস করলো মিথির দিকে চেয়েই। তার ধারণা সবটা মিথিই বলেছে তার আম্মুকে, মিথি করেছে সবটা, নয়তো কে করবে? আদ্র শুধু ক্ষোভ জন্মায় মিথির প্রতি, ক্ষোভ। মিথির কথা অনুযায়ী মিথিকেও অন্য একটা রুম দেওয়া হলো। সে রুমেই বিছানা ঝাড় হতে মেঝে ঝাড় দেওয়া সবটা করে মিথি যখন গোসলে, তখন শরীর বড্ড ক্লান্ত। এমনিতেই প্রেগনেন্সির লক্ষণ স্বরূপ বোধহয় এই কয়েকটা দিন শরীর দুর্বল লাগছে তার। মিথি গোসল সারে, অতঃপর কাপড় মেলে দিয়ে ফুপির কাছে গেল। সে ফোনটা চেয়ে নিল একটা বার নিজের বড় ভাইকে কল দেওয়ার জন্য। মিথির নিজের ফোন নেই, যা যোগাযোগ করার ফুপির ফোন থেকেই করেও। তাছাড়া তার ভাই তো এমন যে বোনকে বিয়ে দিয়ে ভুলেই বসেছে, এমনকি বিয়ের পর থেকে আজ পর্যন্ত একটা বার নিজে থেকে একটা মিসড কলও দেয়নি তার ভাই। মিথি দীর্ঘশ্বাস ফেলে। 3 বার কল দেওয়ার পর যখন তার ভাই কল রিসিভ করলো, তখন সে বড্ড আবদার নিয়ে বলে উঠল, ভাইয়া, কেমন আছো ভাইয়া? ও পাশে তার ভাইয়া বোধহয় তার স্বর শুনে খুব একটা খুশি হলো না। এই যে যতটা আগ্রহ নিয়ে সে শুধালো, ওপাশ থেকে ঠিক ততটাই নিরাশ স্বরে তার ভাই বলল, তুই হঠাৎ ফোন দিলি কেন? কি দরকারে মিথি? মিথির মুখটা ছোট হয়ে আসে, উত্তর করে, দরকার ছাড়া কি কল দিতে পারবে না ভাইয়া? তা কখন বলেছি? তোর কাছে তো ফোন নেই, ফুপির থেকে নিয়ে কল করেছিস, তার মানে কোনো প্রয়োজন আছে নিশ্চয়ই। মিথি চুপ থাকে কিয়ৎক্ষণ, অতঃপর শ্বাস ফেলে বলল, আমায় একটু বাড়ি নিয়ে যাওয়া ভাইয়া? বিয়ের পর তো আর যাওয়া হয়নি বাড়িতে। তার ভাই প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, বাড়ি এসে কি করবি? না মানে ওইখানে এত ভালো আছিস, বাড়ি এসে কি করবি? আর তোর ভাবিও তো নাই, বাপের বাড়ি গিয়েছে। মিথি বুঝতে পারলো ভাই চাইছে না যে ওই বাড়িতে যাক। অবশ্যই কিভাবেই বা চাইবে, যেখানে বিয়ের আগেই সহ্য করতে পারতো না, এখন কি করে সহ্য করবে? গেলেও তো অনেকটা বোঝার মতোই ওদের ঘাড়ে বসে খাবে। মিথি তবুও অসহায়ের মতো বলল, ভাইয়া, একটু আসো না, আমি বাড়ি যেতে চাই ভাইয়া। তার ভাই তার অসহায় গলা শুনে উত্তর করলো, এখন কয়েকদিন ব্যস্ত বুঝলি, কয়েকদিন পর যাব না হয়। কেন, কিছু হয়েছে ওই দিকে? মিথির গলা এবারে শক্ত হলো, ভাইয়ের প্রতি জন্মালো অভিমান। জানালো, না কিচ্ছু হয়নি, ভালো থেকো। অতঃপর কল কেটে ফুপির কাছে গেল। ফোন রেখে চলে আসতে নিলেই তার ফুপি বলে উঠল, কি বললি মিথি? মিথি তাকায়, শ্বাস টেনে বলে, বাড়ি যেতে চেয়েছিলাম ফুপি, ভাইয়া বলল এখন নাকি ব্যস্ত। বাড়ি? একেবারে বাড়ি চলে যেতে পারলে ভালো হতো ফুপি,
কিন্তু যেখানে নিজের বড় ভাই বিয়ের আগে এতটা অবহেলা অপমান করেছে, বিয়ের পর ওদের বাড়ি গিয়ে উঠলে আরো কত কি বলবে তা ভাবছি। আদ্রর মা মিথিকে কাছে ডাকলেন, মাথায় হাত বুলিয়ে মেয়ের মতোই আদর করে বললেন, চিন্তা করিস না মিথি, দেখবি বাচ্চাটার মুখের দিকে চেয়ে হলেও আদ্র বদলে যাবে। মিথি দেখিস, একটু ধৈর্য ধর। মিথি তাকায়, অস্পষ্ট স্বরে বলে, উনি আবারও বলল, দেখবি একদিন তোদের সংসারটা অনেক সুন্দর হবে মিথি, আমি বলছি। মিথি হাসল। অবশ্য মা তো, মায়েদের চোখে কি আর সন্তানের দোষ চোখে পড়ে? আদ্রর মায়ের চোখে পড়েছে ছেলের দোষ। পড়লে তো বলতো না এই ছেলের সাথে সংসার করতে, বলতো। মিথি উত্তর করলো, ফুপি, আমার ছেলের দিকটা ভাবছো কেবল তুমি, আমার দিকটা ভাবলে এটা বলতে না। মানে যে সংসারে আমার স্বামী আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, সে সংসারে আমার স্বামী আমার অনাগত সন্তানকে মেরে ফেলার জঘন্যতম চেষ্টা করে, সে সংসারে আমার থাকা উচিত ফুপি? তুমি বলো, তোমার মেয়ে হলে কি করতে তুমি? এই সংসারে থাকতে দিতে? ধৈর্য ধরতে বলতে? আদ্রর মা এবারে নীরব থাকলেন, বোধ হয় কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না। মিথি আবারও ছোট্ট শ্বাস ফেলে জানালো, আমি সংসারটা ছাড়তে চাই ফুপি। যে কাপুরুষ আমার সন্তানকে অস্বীকার করেছে, শেষ করতে চেয়েছে, তার ছায়াতে আমি আমার সন্তানকে বড় হতে দেখতে চাই না ফুপি। আমি একা ওকে বড় করতে চাই ফুপি। আদ্রর মা সঙ্গে সঙ্গেই বিরোধিতা করলেন, জানালেন, কি সব বলছিস মিথি, এসব ভাবতে নেই। তুই একা কিভাবে মানুষ করবি বাচ্চাটাকে? বাচ্চাটার জন্য হলেও তোকে একসাথে থাকতে হবে মিথি, সংসারটা করতে হবে। বাচ্চাটাকে বাবাহীন করবি তুই? বাবা ছাড়া বাঁচাতে পারবি বাচ্চাটা? মিথি তাচ্ছিল্য নিয়ে হেসে জানালো, যে বাবা তার সন্তানকে শেষ করতে উঠে পড়ে লেগেছে, সে বাবা না থাকলেও কিচ্ছু হয় না ফুপি। তুমি স্বার্থপরদের মতো কথা বলছো আজ। তোমার ছেলে বলে তুমি। মিথি জানি কি বলবে ফুপি। মিথি আর শুনতে চাইল না, কান্না এলো তার শুধু। নিজেকে অসহায় লাগছে, পৃথিবীর সবচাইতে অসহায় মানুষ লাগছে তার নিজেকে। কি করবে এরপর ও? সত্যি ধৈর্য ধরে পড়ে থাকবে ও? এটা সম্ভব? আর যদি এই সংসার ছাড়েও কোথায় যাবে ও? নিজের ভাইও তো মুখ তুলে চাইবে না, কার বাড়িতে যাবে? কে থাকতে দিবে ওকে? মিথি এসব ভাবতে ভাবতেই চলে যেতে নিল। যেতে যেতেই শুনলো আদ্রর দাদি বলল, যেখানে আমার নাতির নিজেই কইছে বাচ্চাটা আমার নাতির না, ওইখানে তোমরা ওই মাইয়ারে নিয়ে এত নাচতাছো কেন? আমি তো বুঝতেছি না। ওই মাইয়া চরিত্রহীন না হইলে আমার নাতি এমনি কইছে? যা রটে তার কিছু হলেও বটে। স্বামী বুঝবো বউয়ের চরিত্র কেমন। আদ্রর মা নিজের শাশুড়ির কথা শুনে প্রতিবাদ স্বরূপ বলল, আম্মা, আপনার নাতিকে আপনার থেকেও আমি ভালো চিনি বলেই ওই মেয়েটাকে নিয়ে এত নাচতেছি। আদ্র দাদি মুখ বাঁকালেন, বললেন, তোমার ভাইয়ের মাইয়া নাচবাই তো। কোত্থেকে চরিত্রের ঠিক নাই এমন মাইয়ারে ধইরা আনছে, কার সাথে কি কইরা এখন পেটে একটা আনছে, মাঝখান দিয়ে আমার নাতিরে বিয়া কইরা ফাঁসাইল। তোমগো জায়গায় আমি থাকলে এই মাইয়ার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করতে 2 মিনিট লাগতো না। ঘরে যান আম্মা, বয়স হইছে আপনার। যত সব না ভেবে ঘরে গিয়ে রেস্ট করুন। আদ্র রাতে যখন বাসায় ফিরল তখন রাত 12টা। দরজায় টোকা দিয়ে বাইরে থেকে শুধালো, মিথি, মিথি, দরজা খোল। ভেতর থেকে কেউ দরজা খুলল না অবশ্য। অন্যদিন হলে মিথি জেগে থাকে, ও আসলেই দরজা খুলে দেয়। আদ্র ভ্রু কুচকে দরজা ধাক্কাতেই দেখলো দরজা খুলে গেল। অতঃপর ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে ঘরে মিথিকে দেখতে না পেয়ে আবারও কপাল কুচকায়। এপাশ ওপাশ তাকিয়ে মিথি নেই। শিওর হয়ে শুধালো, চলে গেছে নাকি এই জানোয়ার? নাকি ভয় পেয়ে লুকিয়ে পড়েছে কোথাও? অতঃপর ব্যালকনিতে গিয়ে দেখলো না, নেই। আদ্র নিজের শার্টটা ফ্লোরে ছুঁড়ে ফেলতে ফেলতে বলল, থাকলে আজ ওকে বুঝাতাম আমার বিষয়ে সবকিছু বলার ফলটা কেমন হয়। ও কি ভেবেছে ওকে এত সুন্দরভাবে থাকতে দিব আমি? ও আমায় কথা শুনিয়েছে আব্বু আম্মুকে দিয়ে। আমাকে? ওকেও দেখাবো আমি এর ফল কেমন হয়। মিথিকে আলাদা ঘর দেওয়ার পর থেকে ও আদ্রর সম্মুখীনই হয়নি এই 2 দিন।
পুরোপুরি আদ্রের সামনে না পড়ার চেষ্টা চালিয়ে গেছে। যতটা সময় বাড়ির কাজকর্ম করেছে ততটা সময় খুব সাবধানতার সাথে কাজ করে গিয়েছে যাতে আদ্র সামনে না পড়ে। আদ্র অবশ্য এর পরদিন সকালেই জেনেছিল মিথি আলাদা ঘরে থাকছে। এরপর খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি সে। মিথি ভাবলো সবটা স্বাভাবিক, সবটা স্থির। অতপর নিজের মতোই থাকলো এই দুটো দিন। উল্টো দিকে এই দুটো দিনই আদ্রর মা প্রতিনিয়ত কেবল এটাই বুঝলো মিথিকে যে সে যেন এই সংসারটা ছাড়ার কথা না ভাবে, ধৈর্য ধরে অপেক্ষা করে। একদিন ঠিকই আদ্র শুধরাবে, তার সুখের সংসার হবে। বাঙালি মেয়ের বৈশিষ্ট্যই তো এটা। মিথি এসব এখন নীরবে শুনে, কেবল প্রতিক্রিয়া দেখায় না। এই সমাজের ধারণাগুলো বড্ড অদ্ভুত। এই যেমন একজন মা একা কখনো একটা সন্তানকে বাবা ছাড়া মানুষ করতে পারেন না, কিংবা ছেলে মেয়ে আছে মানে সংসারে মেয়েটার পরিণতি যাই হোক না কেন সংসারটা তাকে চালিয়ে যেতে হবে। বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে হলেও সংসারটা চালিয়ে যেতে হবে। এই প্রচলিত ধারণা মাথায় নিয়েই সমাজে প্রতিনিয়ত অত্যাচারের সম্মুখীন হওয়া হাজারো নারী সংসার করে যাচ্ছে, সবকিছু সহ্য করেই, সবকিছু মুখ বুঝে মেনে নিচ্ছে অবলীলায়। মিথির ভবিষ্যতও এমন হবে, ও মেনে নিবে এসব। এই সব ভাবছিল মিথি। তখন প্রায় রাত 1:30, অথচ চোখে ঘুম নামেনি। 18 বছর বয়সেই জীবনের চরম বাস্তবতা দেখতে পাওয়া মিথি জীবনের হিসেবেই মিলাতে পারে না যেন। এরপর ঘড়ির কাঁটা তখন 2-এর কাঁটায় পৌঁছাতে নিল, তখন ওই মিথির ঘরের দরজায় আওয়াজ হলো। মিথি ভ্রু কুচকালো সর্বপ্রথম। এত রাতে তার দরজায় কে টোকা দিবে? আশ্চর্য। মিথি কপাল কুচকাতে কুচকাতে আরো 2-1বারও আওয়াজ হলো। কে জিজ্ঞেস করার পরও ওপাশ থেকে উত্তর এলো না। ভাবুক মিথি, উত্তর না পেয়ে আবারও যখন দরজায় ধাক্কা, তখন উঠল, আলো জ্বালিয়ে এবারে গিয়ে দরজায় খুলল। অতঃপর দরজা খুলেই দেখা গেল আদ্রকে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ানো। মিথি একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে যখন দরজা বন্ধ করতে নিবে, তখন ওই আদ্র দরজা ধাক্কা দিয়ে ভেতরে পা রাখলো। মিথির দিকে চেয়ে বিদঘুটে হেসে বলল, বাহ, নতুন রুম দখলে নিয়েছিস? তুই জানিস না বিয়ের পর বউরা বরদের সাথে এক রুমে থাকে? রুমে চল, আমার তোকে লাগবে মিথি। আদ্রর মুখ থেকে বিদঘুটে গন্ধ আসছে। বোধহয় নেশা করেছে। এটা নতুন নয়, আদ্র মাঝে মাঝেই নেশা করে, তবে মাতাল হিসেবে নয়। আদ্র বেশ ভদ্র সভ্য লোকের মতোই নেশা করার পরও স্বাভাবিক থাকে, স্থির থাকে। কোনো মাতালের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। প্রকাশ পায় যখন সে মিথির শরীরের সান্নিধ্যে আসে। অতঃপর হুঁশজ্ঞান হারিয়ে সব রাগ উড়াতো মিথির শরীরের ওপর। বোধহয় আজও সেই কামনা বাসনা নিয়েই আদ্র এভাবে এসেছে। মিথি জানে কেন তাকে লাগবে। শরীর ঘিন ঘিন করে তার। একটা পুরুষ কতটা নীচ, কতটা। মিথি চোখ টান টান করেই চাইল। ঘৃণা হচ্ছে ওর, শুধু ঘৃণা। যেখানে বউ হিসেবে মানে না, ঘরে বউ রেখে অন্য এক মেয়ের সাথে সম্পর্কে থাকে, চরিত্রহীন বানালো সবার সামনে, সেখানে এখন এসে বলছে বউরা বরদের সাথে এক ঘরে থাকে। হাস্যকর। মিথি মুহূর্তেই প্রতিবাদ করে বলল, বের হন আদ্র, এক্ষুনি বের হন এই ঘর থেকে। আমার ঘরে আসার অধিকার আপনাকে আমি দেইনি। স্বামী হই আমি তোর, রুমে আসার অধিকার আছে আমার, জানিস? না করার তুই কে? নেশা করে বাসায় আসা মদ্যপ আদ্রর শরীর থেকে বিচ্ছিরি গন্ধটাও আদ্রর সাথে সাথে নিকটে আসছে যেন। মিথি ঘৃণায় চোখ সরায়। গন্ধে বমি পাচ্ছে তার। অতঃপর নাক চেপে ধরতে নিতেই আদ্র যখন তার হাতটা ধরে টান দিবে, নিজের দিকে মিথিকে টানলো, তখন ওই মিথি সর্বশক্তি দিয়ে হাতটা ছাড়িয়ে আনলো। বলল, হাত ধরবেন না আদ্র, আমার আপনার স্পর্শে ঘৃণা হচ্ছে। আদ্র বোধহয় শুনতে চাইল না কথাগুলো। মিথির দিকে চেয়ে শুধালো, মিথি, রাগ বাড়াবি না আমার। বললাম তো আমার এখন তোকে লাগবে, লাগবে মানে লাগবে। মিথি স্পষ্ট চাহনি ফেললো আদ্রর দিকে। অতিরিক্ত রাগে তার চোখ লাল হয়ে উঠেছে, টলমল করছে। কিছুটা চেঁচানো স্বরেই বলল, সোজা হিসেবে আমার শরীর লাগবে, তাই তো? সজ্ঞানে হোক বা নেশায় মত্ত থেকেই হোক, এই মাঝরাতে আপনার কেবল নারীর শরীরের চাহিদা মিটে, তাই না আদ্র? আদ্র চাইলেও অতপর শুধালো, তোকে আমি ভালোবাসি না ঠিক, তবে আমি তোর সাথে ফিজিক্যালি অসন্তুষ্ট হই না মিথি।
যার কারণে আমি তোর শরীরটা পেতে অবশ্যই ইচ্ছুক থাকি। মিথির শরীরই কেমন ঘিন ঘিন করে যেন আদ্র কথা শুনে। ঘৃণারা উগরে আসে, নাক মুখ কুচকে ও শুধু এইটুকুই বলল, ছি। চল না মিথি। মিথি দূরে সরল, বলল, আপনার মতো নোংরা মানুষের সামনে দাঁড়িয়ে আছে ভাবলেই লজ্জা লাগছে আমার আদ্র। শরীর ঘিন ঘিন করছে। আমাকে ভালোবাসেননি ভালো, কিন্তু আদৌ আপনি মোহকে ভালোবাসেছিলেন কখনো? কিভাবে একটা মানুষ এতটা নিচু হয় আদ্র, কিভাবে? আদ্র এবার চুপ থাকলো হঠাৎ। অতঃপর কিছুটা সময় দেওয়ালে হেলান দিয়ে চোখ বুঝে মোহুর কথা ভাবল। ঠোঁটে হাসি ফুটল আচমকাই। চোখ খুলে বলল, ইয়েস, আই লাভ হার। আমি ওর কাছে আমার মানসিক শান্তি খুঁজে পাই। ওকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। ও আস্ত একটা আদর আমার কাছে। ও ও এতটাও শান্তি, এতটা সুখ আমার কাছে বলে বোঝাতে পারবো না আমি। মিথি ঘৃণা নিয়ে বলল এবারে, অথচ ওকে ভালোবেসে অন্য নারীর দেহে সুখ খুঁজতে খুঁজতে মরিয়া হয়ে যাচ্ছেন। ছি, ঘৃণা হচ্ছে আমার। আদ্র আবারও মিথির হাত টেনে ধরলো। টেনে নিয়ে দরজা অবধি যেতেই মিথি আবারও হাত ছাড়লো। রাগে জেদে শরীর জ্বলছে তার। এতটা ঘৃণা হচ্ছে যে শরীর কাঁপছে। মিথি আর সহ্য করতে পারলো না। হাতটা ছাড়িয়েই চর বসালো আদ্রর বা গালে। আদ্র সঙ্গে সঙ্গেই গালে হাত রাখলো। অবিশ্বাস্য চোখে মিথির দিকে ফিরে চাইতেই মিথি তৎক্ষণাৎ আদ্রকে বলে উঠল স্পষ্ট স্বরে, দূরে দূরে থাকুন আদ্র। এতগুলো দিন চুপ ছিলাম কারণ আপনার সাথে আমার বিয়ে হয়েছিল। স্বামী আপনি না, অথচ সে স্বামী আমার চরিত্রহীন প্রমাণ করে সবাইকে বলেছেন আমার গর্ভের বাচ্চাটা আপনার না। এখন আবার মাঝরাতে নিজের পুরুষত্ব জাহির করতে বউ হিসেবে মানতে এসেছেন, যেখানে অলরেডি সে একজন চরিত্রহীনা নারী। আদ্র তখনও বোধহয় বিশ্বাস করে উঠতে পারেনি মিথি তাকে চর মেরেছে। ভীতু গ্রামের মেয়ে মিথি তাকে চর মেরেছে। তাকিয়ে থাকলো কেবল। মিথি ততক্ষণে কথাগুলো বলেই আদ্রর মুখের ওপরে দরজা আটকে দিল। দরজা পিঠ ঠেকিয়েই রাগে কাঁপতে কাঁপতে ও কেঁদে ফেলল। মিথির চোখ থেকে নোনা পানি পড়ে। নোনা পানির ভিড়ে রাগ, জেদ, ঘৃণা, ক্ষোভ নিয়ে ও বলে উঠল হঠাৎ, আমি মিথিয়া মাহমুদ এই মুহূর্তেই আপনার থেকে মুক্তি চাইছি আদ্র। এই মুহূর্তেই আমার 2 মাসের সংসার থেকে অব্যাহতি নিতে চাই। আমায় মুক্তি দিন, দয়া করে মুক্তি দিন আদ্র। আমি বাঁচতে চাই। আমার অনগতা সন্তানকে নিয়ে একটা সুস্থ জীবনযাপন করতে চাই। আপনার মতো কাপুরুষের সঙ্গে থেকে দমবন্ধ হয়ে মরতে চাই না আমি। মুহিব জানালার ধারে বসা। দূরের আকাশে চিকন কাচির ন্যায় চাঁদ, যা সুন্দর দেখাচ্ছে আকাশে, সত্যি সুন্দর। অথচ মুহিবের মনটা বিক্ষিপ্ত। বিষাদরা হৃদয়ের দহন জলজান্ত করছে। মুহিব নিকোটিনের ধোঁয়ায় সুখ খুঁজে। রুমমেটরা সবাই ঘুমাচ্ছে। প্রকৃতি স্থির নীরব, আর মুহিব মনে মনে আওড়ায়, ফুলটা আমার, তাই না? যদি আমি তোকে ভালোবাসতাম তখন, যদি একটা বার তোকে নিজের করে নিতাম তখন, তাহলে তো তুই অন্য কারোর হতিই না ফুল। অন্য কেউ তোকে কষ্টও দিতে পারতো না। আমি তোকে ভালোবাসিনি ফুল। কেন নিজের ভাবিনি তোকে? কেন অন্যের হতে দিলাম ফুল? এই বিষাদ আজীবন বয়ে বেড়াবো কি করে বল? কেন তুই ভালো নেই? কেন আমার মনে হচ্ছে আমিই দায়ী ফুল?